দিদির আছে নাচের নাটক, আবৃত্তিতেও টান। সন্ধে রাত্রি সকাল দুপুর সবার তুমি রবীন ঠাকুর। আমার কথা কেই বা শোনে, বলছি কথা নিজের মনে। জানি তুমি মস্ত বড়, ওই যে ছবি দুলছে মালা, মেঝের উপর প্রদীপ জ্বালা। জন্মদিনে তোমায় বলি, ওই যে আমার বইয়ের থলি, ওরই মধ্যে সহজ পাঠ পড়েছি তার 4টে ছড়া। স্কুলেতে দেয় যেমন পড়া, ছড়ার মধ্যে সেই যে লেখা, হারিয়ে পাওয়া লটিরে নাচায় ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা। কেউ দেবে না বুঝিয়ে আমায়, ব্যস্ত সবাই তোমায় জানাই। কাচের বাধা সরিয়ে ফেলো, আমাদিকে চোখটি মেলো। রবীন ঠাকুর স্বপ্নে তুমি এসো, ঝুমকো লতার আলোর নাচন বুঝিয়ে দিও তোমার মতন। রবীন ঠাকুর আমায় তুমি একটু ভালোবেসো। লোকে আমার ভালোই বলে, দিব্যি চলনসই। দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ওমা দেখো নৃত্যনাট্য! যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশো আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনি বেয়াকুব আকাশ পারে আবারও চোখ গেছে আটকে। শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। আমি তো ছিলাম ঘুমে, তুমি মোর শির চুমে গুঞ্জরিলে কি উদাত্ত মহামন্ত্র মোর কানে কানে। চলরে অলস কবি ডেকেছে মধ্যাহ্ন রবি, হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে। চমকে উঠুনু জাগি ওগো মৃত্যু অনুরাগী, উন্মুখ ডানায় কোন অভিসারে দূর পানে ধাও। আমারও বুকের কাছে সহসা যে পাখা নাচে, ঝড়ের ঝাপট লেগে হয়েছে সে উন্মত্ত উধাও। দেখি চন্দ্র সূর্য তারা
মত্ত নৃত্যে দিশাহারা দামাল যে তৃণ শিশু নিহারিকা হয়েছে বিবাগী। তোমার দূরে সুরে সকলই চলেছে উড়ে, অনিন্দিত অনিশ্চিত অপ্রমেয় অসীমেরও লাগি। আমারে জাগাই দিলে চেয়ে দেখিয়ে নিখিলে, সন্ধ্যা উষা বিবাবরী বসুন্ধরা বধূ বৈরাগিনী। জলে স্থলে নবতলে গতির আগুন জলে, কুল হতে নীল মোরে সর্বনাশা গতির তটিনী। তুমি ছাড়া কে পারিত নিয়ে যেতে অবারিত মরণের মহাকাশে মহেন্দ্রের মন্দির সন্ধানে? তুমি ছাড়া আর কার এ উদাত্ত হাহাকার? হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে, হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে। বাগবাজারের খালধারে ছিল আমাদের বাসাবাড়ি। আমরা 4 ঘর ভাড়াটে ছিলাম। সিঁড়ির কোণায় ঘুঁটের ঝুড়ি রাখা নিয়ে আমার মার সঙ্গে শিখার মার খুব ঝগড়া হয়েছিল। একদিন আমার বোন আমার সোনার হরিণ চাই গানটা গাইছিল, অমনি শিখাটা চেঁচামেচি শুরু করে দিলে। লজ্জা করে না? আমাদের গান গাইছিস, আমাদের গান একদম গাইবি না। শিখার বাবা গানের মাস্টার ছিলেন। শাড়ি পরা বড় বড় মেয়েরা তার কাছে গান শিখতে আসতো। আমার মায়ের একটা জার্মান রিডের পুরনো দিনের হারমোনিয়াম ছিল। বাবা টিউশন সেরে যেদিন ফিরতে দেরি করতেন, মা সেদিন হারমোনিয়াম নিয়ে বসতেন। একদিন মা আমার সোনার হরিণ চায় গাইছিলেন। আমি অমনি আঙুলটা ঠোঁটের সামনে রেখে বলেছিলাম, চুপ চুপ, এই গানটা গেও না মা, এটা শিখাদের গান। মা দ্রুত ঘাড় কাত করে বলেছিলেন, ই আহ্লাদ, ওদের গান, রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ সবার। আমি তখনও স্কুলে ভর্তি হইনি, সবে হাসি খুশি শেষ হয়েছে। হাসি খুশিতে রবীন্দ্রনাথের ছবি নেই। আমাদের বাড়ির দেওয়ালে সংসার সুখের হয় রমণীর গুণে, ঠাকুমার গুরুদেব, হনুমান বুক চিরে রামসীতার ছবি দেখাচ্ছে, এই সব ছবি টাঙানো ছিল। মা সারাটা দেওয়ালের গায়ে চোখ বুলিয়ে বলেছিলেন, দাঁড়া, একটা রবীন্দ্রনাথ বানাবো। তারপর বাবার নীল পপলিনের শার্টের বোতাম লাগানো ছেড়ে দিয়ে তাকের থেকে বার করলেন একটা এমব্রয়ডারির বই। প্রজাপতি, গোলাপ এসবের পরে একটা দাড়িওয়ালা মুখ। ইনি রবীন্দ্রনাথ। মার হাতের সুতোয়, কালো কাপড়ের ওপর সাদা সুতোয় ফুটে উঠলেন রবীন্দ্রনাথ। আমার মা পূব বাংলার লক্ষ্মীপুরে ক্লাস 8 অবধি পড়েছিলেন। মাকে বিয়ের পাত্রী হিসেবে দেখতে এসেছিলেন আমার পিসেমশাই। গান গাইতে বলা হলে মা গেয়েছিলেন, কি গাবো আমি কি শোনাবো আজি আনন্দ ধামে। পিসেমশাই মাকে পছন্দ করেছিলেন। মায়ের রবীন্দ্রসঙ্গীত প্রীতি ঠাকুরদার কাছে গোপন রাখা হয়েছিল। ঠাকুরদা নাকি বলতেন, রবীন্দ্রনাথ বাঙালির চরিত্র দোষ ঘটিয়েছেন, উনি কবিই নন। কবি হলেন ডিএল রায়, কবি হলেন নবীন সেন। একবার পিসিমার বাড়ি গিয়ে আমি, মা আর বোন কদিন ছিলাম। পিসিমশাইয়ের বাড়িতে একটা পুরনো দিনের গ্রামোফোন ছিল। 78 RPM-এর রেকর্ড বাজিয়ে পিসেমশাই হাতল ঘুরিয়ে শোনাতেন সাইগল, কানন দেবী, পঙ্কজ মল্লিক, সত্য চৌধুরী। এখনও হঠাৎ সাইগল বা কানন দেবী শুনলে সামনে ভাসে মায়ের ময়ূরপঙ্খী শাড়ি,
পিসেমশাইয়ের বাড়ির কালো বর্ডার দেওয়া লাল সিমেন্টের ঘর, ট্রামের হলুদ টিকিট, লোকসেবক কাগজ, লক্ষ্মী ঘিয়ের লুচির সুঘ্রাণ, আর পিসেমশাইয়ের আলমারিতে রাখা চকলেট রঙের বিশ্বভারতীর প্রকাশনায় বাঁধানো রবীন্দ্র রচনাবলী। মা আলমারি খুলে একটা বই বার করেন, আর তাতে আমি আশ্চর্য হয়ে দেখি ওই বইটার মধ্যে আমার কিশলয়ের আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে ওই কবিতাটি রয়েছে। আমি তখন ক্লাস 4-এ পড়তাম। ওই বইটার পাতা উল্টে দেখি প্রত্যেক পাতায় কবিতা রয়েছে, প্রত্যেক পাতার কবিতা রবীন্দ্রনাথ লিখেছে। আমি মাকে জিজ্ঞেস করলাম। মা তখন সারা আলমারিতে হাত বোলালেন, আর তারপর বললেন, এই আলমারির যত বই সব বই রবীন্দ্রনাথের, সব কটা বইয়ের সব কটা পাতা। আমি ভীষণ আশ্চর্য, সারা আলমারি জুড়ে রবীন্দ্র রচনা বলি। গুনে দেখি 24টা। আমি শুধু ওই বাঁধানো বইগুলো দেখতে থাকি, আর টের পাই চারপাশে ঢাক বাজছে, কাঁসর বাজছে, উলু দিচ্ছে কেউ যেন। পুজো হচ্ছে। আমার শরীর অঞ্জলিবদ্ধ করপুট হয়ে আছে। তখন শুক্রবার রেডিও নাটক শোনার বড় চল ছিল। স্কুলে গিয়ে শুনলাম ডাকঘর হবে। আমাদের বাড়িতে রেডিও ছিল না, শিখাদের ছিল। শিখাদের ঘরে এ বাড়ি ও বাড়ি থেকে বৌঝিরা বাচ্চা কোলে করে ফি শুক্রবার 8:05 হাজির হয়ে যেত। শিখাদের ঘরের বারান্দার অন্ধকার সাপটে সেদিন জানলার ধারে বসেছিলাম আমি আর মা। এরপর থেকে আমার শরীর খারাপের সময়ে সুধা ঠিক এসে আমার শিয়রের পাশে বসে থাকতো। আমি যখন ক্লাস 4-এ বৃত্তি দেব, আমার মেজো কাকা তখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছিলেন। মেজো কাকা অনেক রাত অবধি জেগে পড়ছেন, আমিও জেগে আছি। যুদ্ধ লেগেছে, ব্ল্যাকআউট। হঠাৎ মেজো কাকা বালিশের তলা থেকে বার করলেন ক্ষুধিত পাষাণ, আমাকে বললেন, শোন। তারপর অনেক রাত্রি অবধি পড়লেন। এরপরে ওই সায়রেনের শব্দের মধ্যে আমি স্পষ্ট শুনতে পেতাম মেহের আলীর চিৎকার, তফাৎ जाओ, सब झूठ है, सब झूठ है, सब झूठ। মেজো কাকা ইঞ্জিনিয়ারিং পাশ করলেন, বড় চাকরি হলো, বাড়িতে রেডিও এলো, নতুন রেডিও HMB ফিয়েস্টা। পুজোয় নতুন জামা কাপড়, রবিবারে মাংস। হঠাৎ মেজো কাকা একদিন সবাইকে অবাক করে দিয়ে কিনে আনলেন পুরো রবীন্দ্র রচনাবলী, গায়ে অশোক স্তম্ভের ছাপ। মার আঁচল সেদিন বারবার খসে পড়ছিল। মেজো কাকামণি ইঞ্জিনিয়ারিং পাশ করার পর 1 বছর কম দিন এই পৃথিবীতে ছিলেন। 17 দিন শয্যাশায়ী থাকার পর ভুল চিকিৎসায় মারা গিয়েছিলেন। মেজো কাকা বোধহয় মৃত্যুটা টের পেয়েছিলেন, নইলে কেনই বা বলবেন, যদি মরে যায় তাহলে অনেক ফুল দিস, আর শ্রাদ্ধের দিন রবীন্দ্রসঙ্গীত বাজাস। দাদু তখনও বেঁচে, শ্রাদ্ধে কীর্তন এসেছিল। মা শুধু ছাদের কোনায় দাঁড়িয়ে গিয়েছিল, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। পরমারাধ্য কবি বরেশু মাননীয় রবীন্দ্রনাথ ঠাকুর মহোদয়,
ধরা ছোঁয়ার অনেক ঊর্ধ্বে এখন আপনি আমাদের জীবনে প্রাত্যহিকতায়। কলকাতা কিংবা বোলপুরের শান্তিনিকেতনে, ইংল্যান্ডে কিংবা মংপুতে কোথাও আর আপনার মানবিক চলাফেরার চিহ্নটুকুও নেই। যে মানচিত্রকে আপনি ভারতবর্ষ বলে দেখেছিলেন, আপনার প্রস্থান পর্বের অনতিবিলম্বে সে মানচিত্র বদলে গেছে অনেকখানি। পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠার সিন্ধু এখন পরদেশ। সেখানে যেতে গেলে এখন পাসপোর্ট লাগে। মান্য কবিবর, সেই বদলে যাওয়া মানচিত্রের রক্তাক্ত পটভূমিতে দাঁড়িয়ে আমি একজন সামান্য মেয়ে। আমাদের মতো মেয়েদের জীবনে আপনি এক আশ্চর্য স্বপ্নময় দীপভূমি, যেখানে যাবার স্বপ্ন আমাদের উদ্দীপ্ত করে, আর যেখানে পৌঁছতে না পারার চিরকালীন গ্লানি আমাদের বিদীর্ণ করে, বিদ্ধ করে। দেশভাগের মর্মান্তিক যন্ত্রণাকে সম্পত্তি করে আমাদের ধ্বস্ত পরিবার একদিন এসে বাসা বেঁধেছিল টালির ঘরে, শহর থেকে বহু দূরের গ্রামে। বাবা কখনো দোকানদারি, কখনো ছাত্র পড়ানো, কখনো এটা সেটা করে প্রখর জীবন স্রোতে বউ ছেলে মেয়ে নিয়ে আজীবন চেষ্টা করেছেন ভেসে থাকতে, বেঁচে থাকতে। তার সম্বল বলতে কিছু ছিল না, না টাকা পয়সা, না আশা ভরসা। ছিল সাহস, আর ছিলেন আপনি। হ্যাঁ, উঠতে বসতে চলতে ফিরতে কথায় কথায় বাবা বলতেন আপনার কথা, আপনার কবিতা আর গানের কথা, আপনার নোবেল প্রাইজ পাওয়ার কথা, আপনার নাইটহুড ত্যাগের কথা, আপনার গোড়া চোখের বালি যোগাযোগের কথা, গীতাঞ্জলি ছিন্নপত্রের কথা। আর এসব কথা যখন বলতেন, দারিদ্র লাঞ্ছিত সেই দিনহীন মানুষটির সমস্ত চোখ মুখ ভরে জ্বলে উঠত আলো। আর আমরা যারা শুনতাম, আমি, দাদা, মা, আমাদের দৃষ্টির চেনা পরিধির সীমা ডিঙিয়ে অসীম এক আকাশ উঠত জেগে, যে উদার নীলিমায় কেবল গান, কেবল ছবি, কেবল প্রশান্তি। দারিদ্র আর অসাফল্যে টানা পড়ে নেব না, আমাদের উদ্বাস্তু জীবনে আপনি ছিলেন এক অশেষ মাধুরী। কবি, আপনার জানার কথা নয়, আমরা জানি, আমরা দেখেছি অনটন আর নিরুপায় দারিদ্র কি ভয়ঙ্কর আগ্নেয় শক্তিতে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে আমাদের নিরন্ন জীবনকে। তবু যখন দিনগত পাপক্ষয়ের রূপান্তে এসে একটুখানি মাটির দাওয়ায় বাবা বসতেন চৈত্রের সন্ধ্যার বাতাস কপালে নিয়ে, তখন নুইয়ে পড়া দুমড়ে যাওয়া সেই হতমান মানুষটি কি বিশ্বাসে যে গেয়ে উঠতেন, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার। গাইতেন, আর তার গাল বেয়ে নেমে আসতো ব্যথার পরশ লাগা অশ্রুধারা। সব হারিয়েও বাবার বুক জুড়েছিলেন আপনি। আমরা তখন অবোধ শিশু। স্বাধীন ভারতবর্ষের মাটিতে অন্যরকম হাওয়া বাতাসে বড় হতে হতে আমার দুরন্ত দামাল দাদা জীবনযুদ্ধে নিজেকে জড়িয়ে নিয়েছিল অল্প বয়স থেকে। দাদা আমার নির্ভীক কণ্ঠে গাইত গান, আপনারই গান। সারাদিনের হাড় ভাঙা পরিশ্রমের পর ঘরে ফিরে দাদা একদিন আমায় শোনাতে চাইতো আপনার কবিতা। দীপ্ত হিরণময় কণ্ঠে সে আবৃত্তি করত, হে সুন্দরী বসুন্ধরে, তোমা পানে চেয়ে কতবার প্রাণ মোর উঠিয়াছে গে। খিদিরপুরের এক কারখানায় দাদার সামান্য চাকরি। শিক্ষিত এক স্বাধীন ভারতীয় যুবক কাজ না পেয়ে দুমুঠো ভাতের আশায় হাতুড়ি পেটাতো গনগনে বয়লারের সামনে দাঁড়িয়ে। ঘামে ভিজে যেত তার শরীর,
তবু যখন সে মানি অর্ডার পাঠাতো, চিলতে একটুখানি জায়গাতেও সে লিখত, বোন, গানটা ছাড়িস না। গান আমার হয়নি কবি। আসলে বেঁচে থাকাটাই হলো না ঠিকভাবে। এখনো ছাত্র পড়াই, টিম টিম করে জলে কেরোসিনের সান্ধ্য আলো। জীবন ছুটে চলেছে তার আধুনিক প্রগতির গাড়িতে চেপে। আমরা পড়ে রয়েছি বহু দূরের পথের পাশে, উপেক্ষায়। 25শে বৈশাখ আর 22শে শ্রাবণে শহরে শহরে কত গান, কত কবিতা, কত নৃত্যনাট্য। বড়লোকের সুসজ্জিত ড্রয়িং রুমের ঝকঝকে আলমারিতে আপনার অমূল্য রচনা সম্ভার। তবু কবি, কেন জানি না, বারবার মনে হয় ওই বৈভবের হাজার দুয়ারিতে আপনি নেই। আপনি আছেন এইখানে, এই মর্তমাটির একেবারে কাছে, সবুজে শ্যামলে, ধুলোতে মাটিতে, এই শীর্ণ স্রোতা নদী ঢেউয়ে, এই ভাঙা ঘরের দরিদ্র সকালে, এই ঝোপঝাড়ের জোনাকি ভরা অনাড়ম্বর সন্ধ্যায়। 10 বছর কারখানা বন্ধ থাকার নিদারুণ যন্ত্রণায় দুমড়ে মুচড়ে ভেঙে গিয়েছিল আমার দাদার সব স্বপ্ন। ধীরে অথচ অনিবার্যভাবে দাদা এগিয়ে গিয়েছিল আত্মহননের পথে। কলকাতা থেকে যখন দাদার মৃত্যু সংবাদ এলো, ছুটে গিয়েছিলাম সেখানে। গঙ্গা তীরবর্তী শ্মশানে দাঁড়িয়ে হু হু করে কান্নায় ভেসে গিয়েছিল আমার বুক। একা, একেবারে একা মনে হয়েছিল নিজেকে সারা পৃথিবীতে। আর ঠিক আশ্চর্য গোধূলি লগ্নে প্রকৃতির সবটুকু মায়াকে সাক্ষী রেখে ওপারে দূরে বেজে উঠেছিল তোমার গান। ঘাসে ঘাসে পা ফেলেছি, অমনি আমার সমস্ত অন্ধকার, সমস্ত বেদনা, গ্লানি যেন কোথায় দূরে হারিয়ে যেতে লাগলো। জীবনের কি এক আশ্চর্য বিশ্বাস তখন এসে স্পর্শ করলো আমায়। হু হু করা সেই সন্ধ্যায় মনে আছে কবি, বুকের গভীরতম অনুভব থেকে গেয়ে উঠেছিলাম, আমার সুর গুলি পায়ে চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। কবি, আজও তুমি আছো, প্রতিদিন আছো এই হতভাগ্য দেশের অগণিত মানুষের চিন্তায়, চেতনায়। আছো প্রতিদিনের দুঃখ সুখের ধ্বস্ত দিনলিপিতে। 25শে বৈশাখ বা 22শে শ্রাবণের শহুরে আড়ম্বরে নয়, তুমি বেঁচে আছো, বেঁচে থাকবে চিরদিন, চিরকাল। তুমি বেঁচে আছো, বেঁচে থাকবে চিরদিন, চিরকাল। অংশগ্রহণে তৃষা ব্যানার্জি, ঈশা ব্যানার্জি, নীলাঞ্জনা ভট্টাচার্য, সুখদেব চ্যাটার্জি, নীলাঞ্জনা হিসাবিয়া। শব্দ পরিকল্পনায় ও সংযোজনায় রথিন হিসাবিয়া। ডিরেকশনে সুখদেব চ্যাটার্জি। তোমায় নতুন করে পাবো বলে রবীন্দ্রনাথ এবং তার গানকে বোঝার কোনো বিরাম। তার গান এক চির বিস্ময়। তার গানকে কোন পর্যায়ে ফেলা হবে তাও এক বিতর্কিত বিষয়। এ কি কোনো আধুনিক গানের ধারা,
নাকি ধ্রুপদীর সঙ্গীত পদবাক্য? কিন্তু আমরা যদি ধ্রুপদী কথাটাকে চিরায়ত অর্থে গ্রহণ করি